আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের নিশ্চয়ই এত অল্প দিনে ভুলে যাওয়ার কথা নয়। ডক্টর ইউনূস রিসেট বাটনে প্রেস করতে চেয়েছিলেন এবং প্রেস খানিকটা করেছেন, এবং যার ভয়াবহতা তো আমরা গত 1.5-2 বছর ধরে দেখছি। এবং মার্কিন এজেন্ট ইউনূসের সেই রিসেট বাটনে প্রেস করার অংশ হিসেবে এখন খোদ যুক্তরাষ্ট্র আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং শহীদদের তালিকাতে সরাসরি হাত দিতে চাইছে। তারা আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সুরক্ষায় এবং শহীদদের ডাটাবেস তৈরিতে, পাশাপাশি জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের তালিকা এবং সেই ইতিহাস সংরক্ষণে মার্কিন পাবলিক ডিপ্লোমেসি টিমের মাধ্যমে প্রযুক্তিগত সহায়তা দিতে চায়। আপনারা জানেন যে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি সোমবার আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খানের সঙ্গে বিশেষ উদ্দেশ্যে দেখা করতে গিয়েছিলেন, এবং খুব স্বাভাবিক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন, সেখানে তো আমাদের নানান ধরনের ইতিহাস নিয়ে কথা উঠবে। এবং সেই সুযোগে তিনি বললেন, ব্রেন্ট ক্রিস্টেনসেন বললেন যে তারা এইসব বিষয়ে সহায়তা দিতে চান। কেন এত কিছু থাকতে তারা সরাসরি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং শহীদদের তালিকাতে হাত দিতে চাইছে? সমীকরণটা মেলানো একটু জরুরি। এবং এই কথা তো আর নতুন করে মনে করিয়ে দেওয়ার দরকার নেই যে 71-এ এই বাংলায় যে গণহত্যা সংঘটিত হয়েছিল তাতে সরাসরি সমর্থন ছিল যুক্তরাষ্ট্র এবং চীনের। সেই গণহত্যা সংগঠনের জন্য পাকিস্তান যে সব অস্ত্র ব্যবহার করেছিল তার অধিকাংশই এসেছিল এই দুই রাষ্ট্র থেকে। মার্কিন কংগ্রেসের অস্ত্র নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হোয়াইট হাউসের বিশেষ নির্দেশে তৎকালীন প্রেসিডেন্ট নিক্সন এবং তার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হেনরি কিসেঞ্জারের পরিকল্পনায় পাকিস্তানের সামরিক বাহিনীকে তারা ট্যাঙ্ক, অস্ত্র, গোলাবারুদ সব কিছু দিয়ে আসছিল, সরবরাহ করে আসছিল। এমনকি মার্কিন কংগ্রেসের নজরদারি এড়াতে ইরান এবং জর্ডানের মাধ্যমে বোমারু বিমান পাঠানোর আয়োজন করেছিল। নিক্সন বাংলাদেশের স্বাধীনতা ঠেকাতে পারমাণবিক যুদ্ধেরও হুমকি দিয়েছিল। আর সপ্তম নৌবহর তো রওনাই দিয়ে দিয়েছিল তাদের নির্দেশে। এগুলো আমাদের সব জানা ইতিহাস। এগুলো বলছি এই কারণে যে আমাদের সমীকরণটা মেলানো প্রয়োজন। যুক্তরাষ্ট্র কেন আজ অবধি আমাদের গণহত্যাকে স্বীকৃতি দেয়নি? আমাদের উপর যে গণহত্যা সংগঠন করা হয়েছিল, এই গণহত্যার কথা তো ওই সময়ই তাদের বিভিন্ন গোপন নথিতে নিজেরাই স্বীকার করেছে। আর একটা উদাহরণ দিয়ে একটা বিষয়ে, সেটা হচ্ছে যে 71-এর 28শে মার্চ ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাড তিনি সিলেক্টিভ জেনোসাইড নামে একটি তার বার্তা পাঠিয়েছিলেন, টেলিগ্রাম করেছিলেন ওয়াশিংটনের কর্মকর্তাদের কাছে। সেখানে তিনি লেখেন, পাকিস্তান সেনাবাহিনীর সমর্থনে অবাঙালি মুসলমানরা পরিকল্পিতভাবে গরিব মানুষের বসতিগুলোতে হামলা চালাচ্ছেন এবং বাঙালি ও হিন্দুদের হত্যা করছেন। আবার 6 মার্চ মার্কিন দূতাবাসে কর্মরত 20 জন কূটনীতিক তারা একটি প্রতিবাদ লিপি পাঠায়, যাতে স্বাক্ষর করেছিলেন সেই কনসাল জেনারেল আর্চার ব্লাড, যেটি ব্লাড টেলিগ্রাম নামে পরিচিত। এটি পাঠানো হয়েছিল 6 এপ্রিল। ওইখানে বলা হয়েছে, দুর্ভাগ্যবশত যেখানে জেনোসাইড বা গণহত্যা শব্দ প্রযোজ্য, মানে ওটিকে আওয়ামী সংঘাত হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছিল, সেটাই বলা হয়েছে এখানে। সেই আওয়ামী সংঘাতকে একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় হিসেবে গণ্য করে আমরা নৈতিকভাবেও হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছি, মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বলছিলেন। আমাদের উপরে চালানো যে গণহত্যা, তার বিভৎসতা দেখে তারা বাধ্য হয়ে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা এই কথাগুলো বলছিলেন।
এবং সেখানে উল্লেখ ছিল যে সাধারণ মার্কিনিরা এ নিয়ে ঘৃণা প্রকাশ করেছেন। 8 এপ্রিল জেনারেল ব্লাড আরও একটি টেলিগ্রাম পাঠান। সেখানে লেখা ছিল, হিন্দুদের উপরে যে নগ্ন পরিকল্পিত ব্যাপক দমন পীড়ন চালানো হচ্ছে তার ক্ষেত্রে গণহত্যা শব্দটি পুরোপুরি প্রযোজ্য। এমনকি চলতি বছর 20 মার্চ মার্কিন প্রতিনিধি সভায় পরিষদের অন্যতম সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান তিনি একটি প্রস্তাব উত্থাপন করেন। 71-এ বাংলাদেশের উপরে সংঘটিত যে নারকীয় তাণ্ডব চলেছে সেটিকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তাব তোলেন। প্রস্তাবে বলা হয়েছিল, 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানকে কারাবন্দী করে এবং পাকিস্তানি সামরিক বাহিনী জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত উগ্র ইসলামপন্থী দলগুলোর সহায়তায় পূর্ব পাকিস্তানে অপারেশন সার্চলাইট নামে দমন অভিযান শুরু করে। অভিযানের আওতায় বেসামরিক নাগরিকদের উপর ব্যাপক হত্যাকাণ্ড চালানো হয় এবং তার যে পরিসংখ্যান নিহতের শহীদদের, সেই জায়গা থেকে গণহত্যা হিসেবে এটিকে অভিহিত করা হোক বা এই প্রস্তাবে স্বীকৃতি দেওয়া হোক। যুক্তরাষ্ট্র সেই মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে তার মার্কিন কংগ্রেসে এটি তার পাশ হয়নি প্রতিনিধি সভায়। তো সেই যুক্তরাষ্ট্র কেন এত উদ্গ্রীব হয়ে পড়লো আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং শহীদদের তালিকা নিয়ে? এবং যে জামাত তারা নিজেরাও আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সংজ্ঞা নির্ধারণ করতে চায়। আপনারা জানেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বিএনপি যখন সরকার গঠন করে তখন বেশ কিছু অধ্যাদেশ দ্রুতগতিতে পাশ হয়। তার মধ্যে একটি প্রথম দ্রুতগতি বলতে প্রথম অধিবেশনেই পাশ হয়। তার মধ্যে একটি ছিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল 2025। সেখানে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার বিষয়গুলো সংজ্ঞায়িত করা ছিল নতুন করে। সেখানে আপত্তিকর কিছু ছিল না, তবে তার মধ্যে জামাত ইসলামের নাম ছিল। বর্তমান প্রধান বিরোধী দল জামাত সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। তারা মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করতে চায়। জামাত বাংলাদেশের ইতিহাস নির্ধারণ করবে, ইতিহাস লিখবে, মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করবে। যুক্তরাষ্ট্র আমাদের ইতিহাস শহীদদের তালিকা তৈরিতে সহায়তা করবে। বড় অদ্ভুতভাবে সব মিলে যাচ্ছে। এবং পাকিস্তান হচ্ছে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বন্ধু। এই 21 শতাব্দীতেও তাদের এই মিত্রতা নতুন কিছু নয়। তার ইতিহাস তো বললামই যে তারা কতটা সোহাগা ছিল বা এখনো আছে। বলছি, বৈশ্বিক ভূ রাজনৈতিক জায়গা থেকে এখনো পর্যন্ত পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র একে অন্যের সবচেয়ে বড় বন্ধু। বাংলাদেশে ইউনূস সরকারের সময় থেকে যেই অপ্রতিরোধ্য প্রভাব পাকিস্তানে শুরু হয়েছে, সেই সময় থেকে যুক্তরাষ্ট্রের যে প্রভাব সেটিও আমরা জানি। এবং সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্র আমাদের অস্তিত্বের যে ইতিহাস সেখানে হাত দিতে চাইছে। কেন তাদের এত মাথা ব্যথার কারণ? ওই যে শুরুতে যেটি বলছিলাম, তারা তো প্ল্যান করেই সবকিছু এগোচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে মার্কিন এজেন্ট, তার মুখ থেকে রিসেট বাটনে প্রেস করার কথা বেরিয়েছিল। ব্রেন্ট ক্রিস্টেনসন জুলাই আন্দোলনে নিহত বা সেই আন্দোলনের ইতিহাসও সংরক্ষণে সহায়তা করতে চায়। সেটা করুন, কোনো আপত্তি নেই, করতে থাকুন। জুলাই আন্দোলনে অবশ্যই সাধারণ মানুষ অংশগ্রহণ ছিল, তাদেরকে হিপনোটাইজ করে ভুল বুঝিয়ে পথে নামানো হয়েছিল। এটি বাস্তবতা। ব্লুপ্রিন্ট ছিল যুক্তরাষ্ট্রের, এটিও নতুন কিছু নয়। এখন আস্তে আস্তে সব বের হচ্ছে। এই যে এনসিপির নেতারা, তাদের যে তাত্ত্বিক গুরু ফাহাদ মাজার, তিনি নিজেও তো বলেছেন যে যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জ করেছে। তাহলে কারা সব
একজোট হয়ে এই কাজগুলো করছে বাংলাদেশকে পেছনে নিতে, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে পেছনের দিকে নিয়ে যাওয়ার যে আপ্রাণ চেষ্টা, তার সঙ্গে আমাদের ইতিহাসকে উল্টে পাল্টে দেওয়ার যেই মনোবাসনা, যে টার্গেট, সব কিছুই তো একই সরল রেখায় একই বিন্দুতে এসে মিলে যাচ্ছে বিষয়গুলো। এই মুহূর্তের আলাপের বিষয় চতুর্মুখী চাপে ঢাকা, ওয়াশিংটন বনাম বেইজিং এর চাপে কোন পথে বাংলাদেশ? দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি এক নতুন ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে? একদিকে বেইজিং এর ঐতিহাসিক অভ্যর্থনা, অন্যদিকে ওয়াশিংটনের কোনো নির্দিষ্ট এজেন্ডা ছাড়া হঠাৎ সারপ্রাইজ ভিজিট। বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় আসার 6 মাসে ওয়াশিংটনের হাই প্রোফাইল বিশেষ দূত, মার্কিন স্পেশাল এনভয় ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া সার্জিও গো ঢাকায় পা রাখছেন। কালবাদ পরের দিন 23শে জুলাই বৃহস্পতিবার তিনি ঢাকায় আসছেন। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এই হাই প্রোফাইল সফরের কোনো নির্দিষ্ট বা বাধা ধরা এজেন্ডার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কেন আমেরিকা কোনো নির্দিষ্ট এজেন্ডা ছাড়া খালি ফাইল নিয়ে ঢাকায় আসছেন? চীন সফর করার ঠিক 1 মাসের মাথায় ওয়াশিংটন কি ঢাকাকে কোনো বড় বার্তা দিতে চাইছে, নাকি ইন্দো প্যাসিফিক অঞ্চলের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিজেদের বলয়ে রাখতে একটি নতুন মার্কিন মাস্টার প্ল্যান? আজ আমরা টেবিলের ভেতরে ও পেছনের সব হিসাব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই সফরের ওপর নির্ভর করছে সামনের দিনগুলোতে আমাদের পুরো অঞ্চলের ভূ রাজনীতি। আসন্ন বৃহস্পতিবার 3 দিনের সফরে ঢাকায় পৌঁছাচ্ছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। এটি হতে যাচ্ছে বাংলাদেশে তার প্রথম সফর। সফরের সূচি অনুযায়ী শুক্রবার তিনি সাক্ষাৎ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে। এরপর শনিবার তিনি বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। তবে কেবল শীততাপ নিয়ন্ত্রিত মিটিং রুমেই এই সফর সীমাবদ্ধ থাকছে না। সার্জিও গোর সরাসরি চলে যাবেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। সেখানকার বাস্তবিক অবস্থা, মানবিক সংকট এবং সার্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ তিনি একদম প্রথম সারিতে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করবেন। এখন প্রশ্ন উঠছে, কূটনৈতিক বিশ্বে খোলামেলা এজেন্ডা বা নো ফিক্সড এজেন্ডা বলতে আসলে কি বোঝায়? কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, যখন কোনো সুপার পাওয়ার বা পরাশক্তি কোনো দেশে কোনো নির্দিষ্ট এজেন্ডা ছাড়া খোলামেলা আলোচনার টেবিলে বসে, তার অর্থ বিষয়টিকে সাধারণ একটি দ্বিপক্ষীয় মিটিং ভাবলে ভুল হবে। মূলত ঢাকার নতুন সরকারের সামগ্রিক পররাষ্ট্র নীতির গতিপথ বুঝতে চায় ওয়াশিংটন। এক কথায়, বাংলাদেশ বিশ্বমঞ্চে ও আঞ্চলিক প্রতিযোগিতায় কিভাবে নিজেদের চাল দিচ্ছে সেটি সরাসরি দেশের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে শুনতেই সার্জিও গোরের এই ঢাকা আগমন। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা যাক। মাত্র কয়েকদিন আগে গত 23শে জুলাই ফিলিপাইনের ম্যানিলায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং সার্জিও গোরের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল। সেখানে তারা বাণিজ্য, জ্বালানি সহায়তা এবং একটি স্থিতিশীল ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক গড়ে তোলার বিষয় নিয়ে আলোচনা করেন। কিন্তু সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই 1 সপ্তাহের মাথায় মার্কিন দূত সরাসরি ঢাকায় চলে আসছেন। অর্থাৎ ওয়াশিংটন বিষয়টিতে বিন্দুমাত্র সময় নষ্ট করতে রাজি নয়। যুক্তরাষ্ট্রের এই তড়িঘড়ি সফরের নেপথ্যে সবচেয়ে বড় কারণ কি হতে পারে? উত্তরটি লুকিয়ে রয়েছে ঠিক 1 মাস পেছনে। ঠিক 1 মাস আগে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করেন। সেই সফরে ঢাকা ও বেইজিং অবকাঠামো, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা এবং আঞ্চলিক কানেক্টিভিটি বা সংযোগ বৃদ্ধির মতো একাধিক কৌশলগত খাতে নিজেদের পারস্পরিক সম্পর্ককে বহুদূর এগিয়ে নিয়ে গেছে। দুই পক্ষই এই সম্পর্ককে একটি নতুন যুগে প্রবেশ বলে আখ্যা দিয়েছে। এখন যুক্তরাষ্ট্রের দিক থেকে বিষয়টি দেখা যাক। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যে বিশ্বব্যাপী এবং বিশেষ করে দক্ষিণ ও মধ্য এশিয়ায় কৌশলগত তীব্র প্রতিযোগিতা চলছে, তাতে চীনের এই বিশাল উপস্থিতি ওয়াশিংটনের চোখ এড়ানোর কথা নয়। এক সাবেক কূটনীতিকের মতে, বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফর শেষে ঢাকায় ফেরার পর বেইজিং এর দিকে ঢাকার এই ঝোঁক কতখানি গভীর তা নিরপেক্ষভাবে মেপে দেখা ওয়াশিংটনের জন্য খুবই স্বাভাবিক। যদিও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ম মেনে সব বন্ধু রাষ্ট্রকেই কূটনৈতিক ব্রিফিং দিয়ে থাকে, কিন্তু মার্কিন বিশেষ দূত চান সরাসরি ঢাকার শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের মুখ থেকে শুনতে বাংলাদেশ আসলে কিভাবে বড় পরাশক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করতে চায় বা তাদের কৌশলগত দৃষ্টিভঙ্গি আসলে কি।
রাজনৈতিক ও কূটনৈতিক কৌশলের পাশাপাশি এই সফরের অন্যতম প্রধান ভিত্তি হলো অর্থনৈতিক হিসাব নিকাশ। আপনাদের মনে থাকার কথা, চলতি বছরের 9 ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 3 দিন আগে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড অর্থাৎ পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছিল। সেই চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ কিন্তু থেমে থাকেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্যের যে বিশাল ভারসাম্যহীনতা ছিল তা কমাতে ঢাকা ইতিমধ্যে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। 1, মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছে। 2, আমেরিকা থেকে কৃষি পণ্য আমদানি ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। 3, মার্কিন জ্বালানি খাত থেকে বিপুল পরিমাণ শক্তি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে এই কার্যক্রমগুলো বাস্তবায়ন হচ্ছে। খাদ্যপণ্য আসছে, গম আসছে, বিভিন্ন খাদ্যপণ্য, ইতিমধ্যে কৃষি পণ্য যুক্তরাষ্ট্র থেকে আসছে এবং সেগুলো কিন্তু বেশি দামে আসছে। কিন্তু গল্পের এখানেই শেষ নয়। অর্থনীতি ও প্রযুক্তির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি বিশেষ চোখ রয়েছে, সেটি হলো প্যাক্স সিলিকা। 2025 সালের ডিসেম্বরে ওয়াশিংটনের উদ্যোগে এই অর্থনৈতিক নিরাপত্তা জোটটি চালু হয়েছিল। এর মূল লক্ষ্য হলো সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, অবকাঠামো এবং অতি প্রয়োজনীয় খনিজ সম্পদের গ্লোবাল সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থার উপর চীনের একচ্ছত্র আধিপত্য ভেঙে নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করা। মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবেই চাইবে বাংলাদেশ এই প্রযুক্তি নির্ভর গ্লোবাল ফ্রন্টলাইনে চীনের দিকে ঝুঁকে না পড়ে ওয়াশিংটনের এই অর্থনৈতিক সুরক্ষা বলয়ে সম্পৃক্ত হোক। বাণিজ্য সিভিল প্রযুক্তি তো হলো, কিন্তু প্রতিরক্ষা ক্ষেত্রে কি ঘটছে? আমরা যে এআরটি বা রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্টের কথা বললাম, তার সবচেয়ে সংবেদনশীল এবং এখনো কম উন্মোচিত এলাকাটি হলো প্রতিরক্ষা সহযোগিতা। এই চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ যৌথভাবে কাজ করবে প্রতিরক্ষা বাণিজ্য আরো সহজ ও বৃদ্ধি করতে। দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ঢাকাকে একটা বিষয় বারবার পরামর্শ দিয়ে আসছে, বাংলাদেশ যেন তাদের সামরিক সরঞ্জাম কেনাকাটায় রাশিয়া ও চীনের ওপর থেকে একক নির্ভরতা কমিয়ে আনে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা তার মিত্র দেশগুলোর কাছ থেকে আধুনিক সরঞ্জাম সংগ্রহ করে উৎস বৈচিত্র্য আনুক। সার্জিও গোরের পোর্টফোলিও লক্ষ্য করলে দেখবেন তিনি কিন্তু কেবল বাংলাদেশের এনভয় নন, তিনি দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত। এই পুরো অঞ্চলটি এখন চীন যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দু। তাই মার্কিন প্রতিনিধি দল এই সফরের মধ্য দিয়ে দেখতে চাইছে যে বাংলাদেশ অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক শক্তির সাথে সম্পর্ক বিস্তার করার পাশাপাশি নিজেদের ঘোষিত ভারসাম্যপূর্ণ ও স্বাধীন পররাষ্ট্রনীতি কতটা দক্ষতার সাথে বজায় রাখতে পারছে। সম্মানিত দর্শক, পরিশেষে এটি খুব স্পষ্ট যে সার্জিও গোরের এই 3 দিনের বাংলাদেশ সফর কোনো রুটিন মাফিক বা প্রথাগত সফর নয়। রাজনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এই খোলা এজেন্ডার আলোচনার টেবিলেই নির্ধারিত হবে যে ক্রমপরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশ ও আমেরিকা কিভাবে নিজেদের স্বার্থের মেলবন্ধন ঘটাবে এবং কোথায় কোথায় মতপার্থক্যগুলো কাটিয়ে উঠে কূটনৈতিকভাবে এগিয়ে যাবে। বাংলাদেশকে এই বৈশ্বিক পরাশক্তিগুলোর তীব্র প্রতিযোগিতার মাঝে তার নিজস্ব স্বাধীন ও ভারসাম্যপূর্ণ নীতি সফলভাবে টিকিয়ে রাখতে পারবে? আমেরিকা কি পারবে ঢাকাকে নিজেদের প্রতিরক্ষা ও প্রযুক্তি বলয়ে ভেড়াতে? এখন সেটি দেখার বিষয়, আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।